আজকে আমি যেই ঘটনাটা আপনাদেরকে এখন বলবো, সেই ঘটনাটা আমাকে দিল্লি থেকে শিল্পীদি লিখে পাঠিয়েছেন। শিল্পীদি জানিয়েছেন যে আজ ১০ বছর ধরে উনি ওনার স্বামীর কর্মসূত্রে দিল্লিতে থাকেন এবং জাস্ট এই ৩-৪ বছর হয়েছে ওনারা দিল্লিতে ফ্ল্যাট কিনেছেন। তো সেখানেই ওনার বাড়িতে একজন রান্নার করার আরকি বাড়ির যে রান্না-বান্না হয় রোজের, তো সেই রোজের রান্নার জন্য উনি একজন খুঁজছিলেন। বাঙালি হলে ভালো হয়। তাহলে একটু বাঙালি খাবার-দাবার রান্না করে দেবে। তো সেরকম একজন উনি কাজের লোক খুঁজছিলেন যিনি এসে শুধুমাত্র রান্নাটা করবে। তো সেইরকম খোঁজ করতে গিয়েই উনি একটি মেয়ের সন্ধান পান, যেই মেয়েটি বাঙালি এবং সে বাড়িতে এসে সুন্দর করে রান্না-বান্না করবে এবং সে ওনাদের যে সোসাইটি রয়েছে সেখানের আরেকটা অন্য বাড়িতেও সে রান্না করে। তো সেখান থেকে উনি খবরটা পান যে এই মেয়েটি খুব ভালো পরিষ্কার করে সুন্দর করে রান্না করে এবং বাঙালি রান্না খুব ভালো করতে পারে। তো শিল্পীদির তো শুনেই খুব ভালো লাগলো যে ঠিক আছে তাহলে আমি এই মেয়েটিকেই কাজে রাখবো। তো উনি মেয়েটিকে কাজে রাখেন। এবার ওই মেয়েটির জীবনের যে ঘটনা শিল্পীদি জানতে পারেন সেটা শুনে উনি তো হাঁ হয়ে গেছিলেন। তো আমি সেই ঘটনাটাই শিল্পীদি লিখে পাঠিয়েছেন এবং সেটা আমি এখন আপনাদেরকে বলব। তো আমি সকলকে রিকোয়েস্ট করব আজকের এই ঘটনাটা কিন্তু প্রচন্ড ইন্টারেস্টিং একটা ঘটনা। আর সবথেকে বড় কথা হচ্ছে যে একটা সন্তান সে তো তার বাবা-মাকে ছাড়া ১ম এ আর কাউকে চেনে না। কিন্তু সেই বাবা-মায়ের মধ্যে যদি কোনো ডিসপুট চলে বা তাদের মধ্যে যদি কোনো বনাবনির অভাব থাকে বা তারা যদি কোনো ভুল ডিসিশন নেয়, সেটা যে সন্তানের উপরে কি মারাত্মক প্রভাব ফেলে, সেটা আপনারা আজকের এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। তো আমি সকলকে রিকোয়েস্ট করব কেউ কোথাও যাবেন না। পুরো ঘটনাটা মন দিয়ে শুনুন। আশা করছি খুব ভালো লাগবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ও ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ও ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। সত্যি যদি আপনারা আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে আপনাদের, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের জীবনেও যদি এরকম কোনো ঘটনা থাকে সেগুলো ইমেইল করে পাঠিয়ে দিন। এইটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। তো introduction এ আমি তো আপনাদেরকে বললামই যে শিল্পীদি বছর ১০ হলো দিল্লিতে থাকেন এবং ৩.৫ বছর আগে ওনারা দিল্লিতে ফ্ল্যাট কেনেন। এবার যেহেতু শিল্পীদি একটা ওয়ার্ক ফ্রম হোম চাকরি বিগত ওই ৩-৪ বছর ধরে করছেন। তো উনি বুঝতে পারেন যে আস্তে, আস্তে ওনার ওয়ার্ক প্রেশারও বাড়ছে। তো সেইজন্য উনার পক্ষে ডেইলি বেসিস এ রান্না করাটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো সেই কারণের জন্য শিল্পীদি একজন আ রান্নার লোক খুঁজছিলেন। এবার দিল্লির ওদিকে কিন্তু ভালো রান্নার লোক পাওয়া, বিশেষত যারা বাঙালি, তাদের জন্য আরকি ভালো রান্নার লোক পাওয়া কিন্তু একটু চাপের। তো উনি চাইছিলেন যে যদি বাঙালি লোক হয়, তাহলে সে বাঙালি রান্নাগুলো সুন্দর করে করতে পারবে। তো সেইরকমই একটি রান্নার লোক খুঁজছিলেন এবং যার হাতের কাজ পরিষ্কার হবে। কারণ খাওয়া-দাওয়ার ব্যাপার অপরিষ্কার কাজ করলে সেটা তো হেলথ এর উপরে প্রভাব ফেলতে পারে। তো ওনারা যে আ সোসাইটিতে থাকেন সেটা অনেক বড় একটা সোসাইটি। তো উনি তো আর সবাইকে চিনতেন না। এবার ওনাদের ফ্ল্যাটের নিচে একটা কিছু আরকি অনুষ্ঠান হচ্ছিল। তো সেখানে উনি একজনের সাথে ওনার আলাপ হয়। তিনিও বাঙালি। তো বাঙালি বেশ গল্প হচ্ছে। তো সেই সময় শিল্পীরই রান্নার লোক খুঁজছিল। তো ওই ভদ্রমহিলা তখন ওনাকে বলে যে, "তুমি রান্নার লোক খুঁজছো? তাহলে ওনাদের যে অন্য একটা টাওয়ার রয়েছে" বলছে, "ওই টাওয়ারে একজন আছে সেও বাঙালি। তার সাথে শিল্পীদের অতটা আলাপ ছিল না।" তো বলে যে, "ওর ওর কাছে একজন খুব ভালো শুনেছি একটি মেয়ে রান্না করতে আসে। খুব পরিষ্কার করে রান্না করে এবং খুব ভালো রান্না করে। খুব টেস্টি হয় কিন্তু এই অতিরিক্ত তেল, মসলা, ঝাল দিয়ে রান্না করে না।" এবার শিল্পীদি বলল যে, "তাহলে আমাকে তো ওনার নাম্বারটা দাও, তাহলে আমি একটু মেয়েটার সাথে কথা বলব।" বলল, "ঠিক আছে, আমার সাথে তো ভালো আলাপ আছে।" ওরা আরকি আগে থেকেই ফ্ল্যাটে থাকে। তো বলছে, "ঠিক আছে, আমি তোমার সাথে কথা বলে আমি তোমার নাম্বারটা তো দিয়ে দেব।" তো একদিন ওই ভদ্রমহিলাই ফোন করেছে, যার বাড়িতে ওই মেয়েটি রান্না করত। তো বলেছে তখন বলেছে, "ঠিক আছে, তোমার ফ্ল্যাট নাম্বারটা বলো, আমি মেয়েটাকে পাঠিয়ে দেব।" এবার এসছে মেয়েটা। তো মেয়েটিকে দেখছে যে বেশ আরকি দেখে ভালো লাগবে মেয়েটিকে।
তো বয়স হচ্ছে ওই ধরুন ১৯ বছর ২০ এরকম ১৯-২০ বেশি বয়স হবে না। এবং মেয়েটি রান্না করে এবং বলল যে, "আমি সব রকম রান্নাই করতে পারি, ইভেন ও চাইনিজও রান্না করতে পারে।" তো কথাবার্তা বললে এবং যে টাকার অ্যামাউন্টটা বলল সেটাও শিল্পীদির ঠিকঠাকই লেগেছে। তো উনি বলেন যে, "ঠিক আছে তুমি তাহলে কালকে থেকে চলে আসবে।" তো মেয়েটা বলল যে, "দেখুন আমি তো সকালে ওই বাড়িতে কাজ করি, রান্না করি। ওখানে আমার মোটামুটি ২ ঘন্টা লেগেই যায়। তো আমি যদি কাজ করি তাহলে আমি তারপরে আসবো।" তো শিল্পীদি বললেন, "ঠিক আছে কোনো অসুবিধে নেই। তুমি ওই বাড়ির কাজ যেহেতু তুমি আগে থেকে করছো তো ওই বাড়ির কাজ করে তারপরে তুমি আমার এখানে এসো।" মেয়েটি বলল, "ঠিক আছে।" এবার আম মেয়েটি এসে রান্নাবাড়ির কাজ শুরু করল এবং শিল্পীদি দেখল যে সত্যি যা শুনেছিল মেয়েটির সম্পর্কে সেটা একদম ঠিক। মেয়েটি খুব ভালো রান্না করে এবং খুব চটপট করে রান্না করতে পারে। মানে একটা রান্না বসিয়ে অন্য রান্নার প্রস্তুতি করে ফেলছে, কাটাকুটি করে ফেলছে। খুব ফাস্ট কাজ করতে পারে মেয়েটি। এবং আরেকটা গুণ মেয়েটার মধ্যে রয়েছে, মেয়েটি কোনো এক্সট্রা মানে উল্টোপাল্টা ওই গল্প করা, টাইম ওয়েস্ট করা এগুলো মেয়েটা একদম করে না। মেয়েটি নিজের মতো কাজ করে, কাজ করে ও বেরিয়ে চলে যায়। ইভেন ওকে শিল্পীদি বলেওছিল যে, "তুমি যদি কোনো খাবার নিয়ে যেতে চাও তুমি নিয়ে যেতে পারো।" তো মেয়েটি বলে, "না, না আমি কিছু নেব না।" মেয়েটি শুধু একবার ১ কাপ চা করে খায় এবং সেটাও যখন ও করে ও কিন্তু শিল্পীদি ওনার হাসব্যান্ড দুজনকে চা দেয়। তো শিল্পীদি তো বেশ খুশি। এবার উনি খেয়াল করেন যে মেয়েটি কিন্তু বেশ মানে কথাবার্তা শুনলে তো বোঝা যায় যে মানে মোটামুটি এডুকেশনের কিছু মানে বেশ বেসিক আছে কিনা। তো শিল্পীদের অলওয়েজ মনে হতো যে মেয়েটি কিন্তু খুব যে গরিব ঘরের মেয়ে বা খুব অশিক্ষিত তা কিন্তু নয়। তো একদিন শিল্পীদি জিজ্ঞেস করেছে যে, "তুমি কি কলেজে পড়ো?" তো তখন মেয়েটি বলে যে, "আমি কলেজে পড়ি কিন্তু আমি করেসপন্ডিংস এ পড়ি।" মানে ডিসট্যান্স এ ও কলেজ পড়াশোনা করে। দিনের বেলাটাও কাজ করে। তখন বলল যে, "আচ্ছা, আচ্ছা ঠিক আছে।" তো এরকম করে আস্তে, আস্তে মেয়েটির সাথে শিল্পীদি যেচে, যেচে কথা বলত। আর মেয়েটি মানে ব্যবহার খুবই ভালো। খুবই আরকি ভালো মেয়ে, ভদ্র মেয়ে আরকি বলা যেতে পারে। তো শিল্পীদির না বারবারই মনে হতো যে এই মেয়েটার এমন কি আ মানে বাধ্যবাধকতা আছে যার জন্য মেয়েটা এই বয়সী একটা মেয়ে, সে হাসবে, খেলবে, ঘুরে বেড়াবে। সে মানে রান্নার কাজ করছে। তো তখন না একদিন শিল্পীদি মেয়েটিকে জিজ্ঞেস করে যে, "তোমার বাড়িতে কে, কে আছে?" মেয়েটি কিন্তু বলেছিল মেয়েটার মা আছে, বাবা আছে, ভাই আছে, বলেছিল। তারপরে ভাবছে যে মেয়েটি যে এরিয়ায় থাকে বলছে সেখানে মানে ওইভাবে তো আর সরাসরি জিজ্ঞেস করা যায় না যে নিজের বাড়িতে থাকে না ভাড়া থাকে। তো একদিন শিল্পীটি জিজ্ঞেস করে ফেলেছে যে কথায়, কথায় যে, "তোমরা কি ওখানে রেন্টে থাকো?" মানে জায়গাটা কিন্তু ভালো জায়গা, খারাপ জায়গা নয়। তো বলছে, "না আমাদের নিজস্ব বাড়ি আছে।" এই যে মেয়েটা বলে যে, "আমার নিজস্ব বাড়ি আছে" তখন না শিল্পীদির একটুখানি মাথাটা ঘুরে যায়। যে এরিয়ায় থাকার কথা বলছে সেটা কিন্তু মানে সেখানে আরকি নিজস্ব বাড়ি থাকা মানে কিন্তু তাদের যথেষ্ট পয়সা থাকার কথা। তারপরে শিল্পীদি ভাবছে যে মেয়েটা কি তাহলে শুধুমাত্র হাত খরচা চালানোর জন্য রান্নার কাজ করে? তারপরে না মানে শিল্পীদের ইন্টারেস্ট আরো বেড়ে যায় মেয়েটার প্রতি। এবার ওই যে বললাম মেয়েটা এক্সট্রা কোনো কথা বলত না। নিজের কাজটুকু করত এবং কথা বললেও মেয়েটি কাজ করতে, করতে কথা বলত। যাতে সময়টা নষ্ট না হয়। তো একদিন উনি বলে যে, "আচ্ছা তোমাকে যদি আমি কিছু জিজ্ঞেস করি তোমার কি খুব খারাপ লাগবে?" তখন বলছে, "না আপনি কি জিজ্ঞেস করবেন বলুন?" তখন বলছে, "না আমি আসলে তোমাকে দেখে ভাবি যে তুমি তোমার নিজস্ব বাড়ি রয়েছে, তোমার বাবা-মা, ভাই রয়েছে। তারপরে ভাবি যে তুমি তোমার বয়সী আরকি অন্যান্য আর ৫ টা মেয়েদের যেরকম জীবন হয়, তুমি সেরকম জীবন লিড না করে তুমি বাড়িতে, বাড়িতে রান্না করছো। মানে এইটা কেন? এটা কি তোমার রান্না করতে খুব ভালো লাগে? রান্নার প্রতি একটা ভালোবাসা, প্যাশন আছে বলে তুমি করছো? নাকি মানে তোমাকে টাকা রোজগার করতে হবে, না করলে হবে না, এরকম কিছু থেকে করছো? নাকি পুরোটাই তোমার শখে?" তো তখন মেয়েটা একটু হেসে উত্তর দেয়। বলে যে, "আমার দরকার তো আছেই। তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি এটা করি কারণ আমি বাড়ির বাইরে থাকতে পারি তো এটা আমার খুব ভালো লাগে। আমার বাড়িতে থাকতে ভালো লাগে না। আমার আমার কাছে আরকি বাড়িতে থাকার থেকে বাড়ির বাইরে থাকাটা বেশি পছন্দের। তো আমি তো শুধু, শুধু তো আর রাস্তায়, রাস্তায় ঘুরতে পারব না। তাই আমি কাজ করি।" এবং মেয়েটি বলে যে, "আমি আ আরবান কোম্পানি যেটা রয়েছে সেখানে তো বিভিন্ন ধরনের আম মানে সেলন ফেসিলিটিস দেয়া হয় মেয়েদের ক্ষেত্রেও। তো বলছে যে, "আমি ওখানেও গেছিলাম। কিন্তু ওখানে কিছু অসুবিধে হয় আমার কাজের শিডিউলে। তো সেইজন্য আমি ওখানে কাজটা এখনো কন্টিনিউ করছি না। ভবিষ্যতে হয়তো করব।"
এবার এই জিনিসগুলো যখন শিল্পীদি শোনে, ওনার না ভীষণ রকমভাবে অবাক লাগে। যে বাড়ির বাইরে থাকতে পারবেন, মানে ও যদি কলেজ করতো তাহলে তো সারাদিন কলেজে পড়াশুনো, বন্ধু-বান্ধব নিয়েই থাকতে পারত। সেই পথে না গিয়ে এইভাবে রান্না কেন করছে? এবার অত তো আর জিজ্ঞেস করা যায় না। একদিনে যদি বেশি কথা জিজ্ঞেস করে মেয়েটা বিরক্ত পেতে পারে বা মেয়েটার খারাপ লাগতে পারে যে কি ব্যাপার আমাকে এত কেন জিজ্ঞেস করছে? তো শিল্পীদি আর কিছু বলে না। তো উনি ওনার হাসব্যান্ডকে কথাটা জানায়। তো ওনার হাসব্যান্ড বলছে, "আচ্ছা তোমার কি বলো তো? মেয়েটা ভালো রান্না করছে, ব্যবহার ভালো। উম ওর যা টাকা নেয় সেটা আমাদের বাজেটের মধ্যেই। তুমি এত জেনে কি করবে?" কিন্তু শিল্পীদের মনে মাথার মধ্যে ওইটা বারবার ঘুরতে থাকে যে কি এমন ব্যাপার যার জন্য মেয়েটা বাড়িতে থাকে না। যাই হোক, তো একদিন কি হয়েছে, মানে শিল্পীদির বাড়িতে সেদিনকে মানে ওনাদেরই ওই সোসাইটির মধ্যে মানে বেশ অনেক বাঙালি আছে। তো তাদেরই কারোর বাড়িতে একটা পুজো ছিল। তো সেই পুজোয় ওনারা আগের দিন গেছিল এবং সেখান থেকে প্রচুর প্রসাদ-ট্রসাদ আরকি ওনারা নিয়ে এসছে যে দুপুরবেলা খাওয়াটা হয়ে যাবে। তো সেইজন্য রান্নার ব্যাপার নেই এবং শিল্পীদি ইচ্ছে করেই মেয়েটিকে আসতে বারণ করেনি। তার কারণ হচ্ছে শিল্পীদি মনে, মনে ভেবেছিল যে ওকে টুকটাক একটু সবজি-টবজি কাটতে বলবো। আর আমি ওকে জিজ্ঞেস করব। রান্নাবাড়ি নেই তো আমি জিজ্ঞেস করব যে ওর বাড়িতে কি ব্যাপার আছে। কারণ আমার মেয়েটাকে দেখে না কিরকম, মানে আর ৫ টা হাসি-খুশি মেয়েরা যেরকম হয় ওকে দেখে কিন্তু সেরকম মনে হয় না। মনে হয় যেন ও একটু চাপে আছে। কিছু একটা নিয়ে ও খুব টেনসড। এটা মানে ওনার মনে হতো। এবার কেন মনে হতো, কি জন্য মনে হতো, সেটা কোনোদিনই মানে ওনার ধারণাতে আসেনি। এবার মেয়েটি এসেছে। তো আসার পরে মেয়েটি বলছে, "কি করতে হবে?" তো বলছে, "না, না আমাদের আজকে খাবার আছে তো তুমি সবজিটুকু কেটে দাও। আমার যদি ইচ্ছা হয় রাতের বেলা আমি কিছু একটা করে নেব।" তো মেয়েটি বলছে যে, "না তাহলে বলুন আমিই করে দিয়ে যাচ্ছি, কোনো ব্যাপার না।" বলছে, "না, না আমি করতেও পারি, নাও করতে পারি। যদি আমি না করি তাহলে তুমি তো কালকে যেরকম আসো সকালের দিকে এসে করে দিয়ে যাবে।" এটা ১১টা ১১:৩০ নাগাদ আসতো। তো মেয়েটি বলল, "ঠিক আছে, আমি করে দিচ্ছি।" তো মেয়েটা মানে মুহূর্তের মধ্যে সবজি কেটে ফেলে। এবার এই যে সময়টা, তখন শিল্পীদি মেয়েটাকে বলছে যে, "এই তুমি কফি খাবে?" তো মেয়েটা বলছে, "হ্যাঁ, আমি চা কফি খেতে তো আমার ভালোই লাগে।" তো বলছে যে, "ঠিক আছে আমি তাহলে করছি।" তো শিল্পীদি বলে, "না, না তোমার করার দরকার নেই, আমি অর্ডার করছি বাইরে থেকে।" এবার মেয়েটা খুবই ভদ্র সভ্য মেয়ে। মেয়েটি বলছে, "না ঠিক আছে অর্ডার করা হলে আমার জন্য করতে হবে না, আপনারা খান।" বলছে, "না, না আমরা খাবো, তুমি খাবে না, এটা হয় নাকি? আমি আমাদের ৩ জনের জন্যই অর্ডার করছি।" মানে শিল্পীদি, ওনার হাসব্যান্ড আর মেয়েটির জন্য। তো মেয়েটি তারপর আর কি বা বলবে? মেয়েটি কাজ করছে। এবার উনার হাসব্যান্ড তো কফি নিয়ে বেডরুমে চলে যায়। এবার শিল্পীদি আর ওই মেয়েটা কফিটা নিয়েছে। তো শিল্পীদি বলছে, "আজকে তো তোমার রান্না নেই। চলো আমরা ডাইনিং টেবিলে বসে কফিটা খাই।" তো মেয়েটি একটু সংকোচ বোধ করছে। তো বলছে, "না, না আসো না। আমি তো তোমাকে বলছি তুমি কফিটা এখানে বসে, বসেই খাও।" তো তখন শিল্পীদি কফি খেতে, খেতে মেয়েটিকে বলছে যে, "দেখো আমি তো তোমার বড় দিদির মতো। আমি যদি তোমাকে কিছু কথা জিজ্ঞেস করি, তুমি কিন্তু কিছু মনে করো না। তুমি আমাকে বলতে পারো। আসলে আমি দেখিয়ে মানে তোমার বয়সী আর ৫ টা মেয়ে, সেরা ঘুরে বেড়ায়, বন্ধু-বান্ধব নিয়ে থাকে, পড়াশুনো করে, কেরিয়ারকে অন্যভাবে দেখে। তো আমাকে একটা কথা বলো তো, তোমার নিজস্ব বাড়ি আছে, তোমার পুরো ফ্যামিলি তোমার সাথে আছে। তুমি কেন মানে এভাবে রান্না করছো? তুমি তো অন্য কিছুও করতে পারতে বা তুমি নরমাল ডে কলেজে যেরকম রেগুলার আ কোর্স হয়, তুমি সেই কোর্সেই কলেজে ভর্তি হতে পারতে। তুমি কেন করেসপন্ডিং বা এভাবে ডিসট্যান্স এ কেন পড়ছো?" তো তখন মেয়েটি একটু চুপ করে থাকে এবং তারপরে বলে যে, "আসলে দিদি আমার জীবনটা মানে এতটাই খারাপ হয়ে গেছে যে আমি একটু, একটু করে নিজেকে এবার গোছাচ্ছি। মানে এই যে আমি কলেজে ভর্তি হয়েছি বা এই যে আমি কাজ করছি, বাইরে বেরিয়ে কাজ করছি, এটা আমার কাছে অনেক বড়। এটা এবং এটা আমার কাছে না অনেক শান্তি দেয় আমাকে। যে আমি বাইরে বেরোচ্ছি, কাজ করছি, ২ টো পয়সা আমার হাতে আসছে। এটা আমার খুব বড় মানসিক শান্তির জায়গা।" এবার উনি ভাবছে যে একটা ১৯ বছরের মেয়ে, ১৯-২০ বছরের বয়সী একটি মেয়ে, তার জীবনে এমন কি ঘটলো? তো মানে শিল্পীদি ভালো করেই মেয়েটিকে বলে যে, "তোমার মনে যা আছে তুমি আমায় বলতে পারো। আমি আ মানে অনেক মানুষের সাথে আমার কর্মসূত্রে আমি কাজ করেছি। তো আমি মানুষের কথা শুনতে আমি ভালোবাসি এবং আমি আমার যতটা সম্ভব আমার পক্ষে যতটা করা যায় আমি মানুষের জন্য করতেও ভালোবাসি। তো তুমি আমাকে বলতে পারো।" তো তখন মেয়েটি বলছে, "এসব আর শুনে কি করবে বলো? আমার কফি খাওয়া হয়ে গেছে, আমি যাচ্ছি।" তো শিল্পীদি বলছে, "না, তুমি আমাকে আজকে বলো
তো অনেক জেরাজুরির পরে মেয়েটি বলছে যে শুনুন তাহলে। মেয়েটি অ্যাকচুয়ালি হুগলি জেলার মেয়ে। মানে ওর কিন্তু একদম ছোটবেলাটা হুগলিতেই কেটেছে এবং ও অনেক পরে দিল্লিতে আসে। তো বলছে যে আমার মা, বাবা, আমার দাদু, ঠাকুমা একটা ভরপুর সংসার ছিল। মানে ওর যতটুকু মনে আছে। তো যেরকম আর ৫ টা বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে ছোটখাটো কোনো বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা হয়, তো সেরকম ওর মায়ের সাথে ওর বাবার একটু ঝামেলা হতো। এবং ওর যতটুকু ধারণাতে আছে সেটা হচ্ছে যে ওর বাবার সব ভালো ছিল, কিন্তু ওর বাবার রোজগারটা অতটা ভালো করতেন না। মানে চাকরি করতেন কিন্তু সেখানে স্যালারি খুব বেশি ছিল না। এদিকে ওর মা একটু বিলাসী জীবনযাপন করতে পছন্দ করতেন। মানে একটা লিমিটেড যদি কারোর ইনকাম হয়, যদি কারোর অল্প টাকার ইনকাম হয়, সেক্ষেত্রে যেটা হয় আরকি মানে একটা টাকাও খুব বুঝে খরচা করতে হয়। এইটা ওর মায়ের খুব একটা পছন্দ ছিল না। উনি মানে বড়লোক হতে চাইতেন। উনি ভাবতেন যে খুব ভালো, ভালো শাড়ি কাপড় পরবেন, খুব ভালো, ভালো খাওয়া-দাওয়া করবেন। কিন্তু ওর বাবার স্বল্প রোজগারে সেটা সম্ভব হতো না। এবং ওর মায়ের সাথে ওর বাবা যে ঝগড়াঝাটি হতো সেটা কিন্তু মেইনলি হতো এই টাকা-পয়সা নিয়ে। এরকম করে আস্তে, আস্তে সময় এগোতে থাকে এবং ও একটু, একটু করে বড় হয়। এবার যখন ওর মোটামুটি ওই ৮ বছর টাক বয়স, ৮-৯ বছর টাক বয়স আরকি, সেই সময় আ ওর মায়ের সাথে কারোর একজনের পরিচয় হয়। সেটা ফোন মারফত পরিচয় হয় এবং যে লোকটির সাথে পরিচয় হয়েছিল ওর মার, সেই লোকটি বেশ বড়লোক আরকি। তাদের পয়সাকড়ি আছে এবং ওর মায়ের আবার ওর বাবার সাথে কোনো একটা টাকা-পয়সা নিয়ে কিছু একটা বিষয় নিয়ে একটা বড়সড় ঝগড়াঝাটি হয় এবং ওর মা ওকে মানে ওর বাবাকে ছেড়ে এবং ওকে ছেড়ে ওই লোকটির সাথে চলে যায়। এবার এই যে ওর মা সংসার ফেলে চলে গেলেন, উনি কিন্তু একটা চিঠি লিখে এবং একজনকে বলেও গেছিলেন যে, "আমি এরকম চলে যাচ্ছি, আমাকে খোঁজার কোনো দরকার নেই।" যাই হোক, এবার উনি তো ওনার মেয়েকে ছেড়ে চলে এসেছিলেন। এদিকে ওর বাবা কি করবে কিছু বুঝতে পারছে না। থানা পুলিশ হয়। তো সেখানে মানে ওর মার সাথে যোগাযোগ করে পুলিশ। সে ওর মাকে বলে যে, "আপনি সংসারে ফিরে আসুন।" তো সেইসব শুনে ওর মা ফিরেও আসে। এবার বুঝতেই পারছেন যে, যে সম্পর্ক একবার ভেঙে যায়, যে সম্পর্ক একবার এইভাবে চির ধরে যায়, সে সম্পর্ক তো আর ঠিক হয় না। তো ওর মা কিছুদিন এসে আবার থাকে এবং তখন ওর মা বলে যে, "আমি চলে যাবো এবার পার্মানেন্টলি এবং এবার আমি আমার মেয়েটাকেও নিয়ে যাবো। তুমি আমার মেয়েকে মানুষও করতে পারবে না। তোমার কাছে সেই টাকা পয়সাও নেই। তুমি আমাকে ডিভোর্স দাও।" তো যাই হোক এরপরে অনেকে ওর মাকে বোঝায় যে, "দেখো সংসারে মিলেমিশে থাকো। তুমি একজনের সাথে অলরেডি পালিয়ে গেছিলে। থানা পুলিশ অনেক কিছু করে তোমাকে এখানে আনা হলো।" তো ওর মা নাকি বলে দেয় যে, "আমি এনার সাথে থাকবো না।" যাই হোক তো এরপরে ওর বাবা-মায়ের মধ্যে ডিভোর্স হয়ে যায়। এবার এই সময়টা বুঝতেই পারছেন একটা বাচ্চার উপর দিয়ে, বাচ্চার বিশেষত মানসিক স্বাস্থ্যের উপর দিয়ে কি ভয়ংকর একটা ঝড় বয়ে যায়। কারণ সেই বাচ্চাটা তো আর বুঝতে পারছে না। কারণ ওর তো এখনো সেই ম্যাচুরিটি লেভেল হয়নি যে কেন বাবা-মা আলাদা হচ্ছে, কে ঠিক, কে ভুল কিছুই বুঝতে পারছে না। ওকে শুধু ওর মা নাকি এটাই বলেছিল যে, "তোমার বাবা তোমাকে খাওয়াতে পারবে না। তোমার বাবা তোমাকে ঠিকমতো খাওয়াতে পড়াতে পারবে না। তাই আমরা অন্য জায়গায় থাকব।" তো যথারীতি ওর মায়ের সাথে ও চলে যায় এবং এলো কোথায়? দিল্লিতে। দিল্লির একটা অন্য জায়গায় ১ম এ আসে এবং সেখানে এসে ওর মা আর ও একটা আ মানে একটা ছোট্ট একটা ঘর সেখানে থাকা শুরু করে এবং তারপরে ওর মা যার সাথে সেবার চলে গেছিল তো সেই ভদ্রলোক আসা যাওয়া করত। তারপরে ওই ভদ্রলোকের সাথে ওর মায়ের বিয়ে হয়ে যায়। এবং বিয়ে হয়ে যাওয়ার পরে এই মেয়েটি এবং ওর মা ওই লোকটির বাড়িতে গিয়ে ওঠে। এবার ওই লোকটাও যে খুব বিশাল বড়লোক ছিল সেটা নয়। কিন্তু লোকটা ব্যবসায়ী ছিল এবং অবশ্যই ওর বাবা থেকে মেয়েটির নিজের যে জন্মদাতা বাবা তার থেকে অবশ্যই অনেকটা পয়সাওয়ালা ছিল। এবার ওই লোকটার মানে ফ্যামিলি বলতে সেরকম কেউ ছিল না। একজন বয়স্ক একজন আত্মীয় ছিল, বাকি কেউ ছিল না। এবার যেহেতু লোকটা ব্যবসায়ী ছিল, তো লোকটার বাড়িতে অনেক রকমের লোকজনের যাতায়াত ছিল। এবার ও যেটা শিল্পীদিকে বলে, মেয়েটা আরকি যে, আম ও যখন ১ম দিল্লি আসে, তো ওর কাছে জায়গাটা খুবই অজানা, অচেনা, ভাষা ও বুঝতে পারত না।
ফলে ও না খুব ভয় পেত। ওর মা ওকে একটা স্কুলে ভর্তি করেছিল ওখানে, কিন্তু স্কুলেও যেত না ঠিক করে, কারণ ওর খুব ভয় লাগতো। ওর মনে হতো এত নতুন একটা জায়গা, আর ওর মানে যেকোনো বাচ্চার সাথে তার বাবার একটা আলাদাই সম্পর্ক থাকে। তো এভাবে ওর বাবার থেকেও আলাদা হয়ে এসেছে। অন্য একজনকে ওর মা বলেছে তুমি একে বাবা ডাকবে। তো সেই জিনিসটা না ও মেনে নিতে পারত না। এবার মেনে নিতে পারতো না সেটা একরকম। কিন্তু এটা মেনে নিতে পারতো না বলে ও যে ওর মাকে কথাটা বলতে পারতো যে, "মা আমি এটা মানতে পারছি না" বা "আমি আমার বাবার কাছে ফেরত যেতে চাই।" এগুলোও বলার মতো কিন্তু জায়গা ছিল না। কারণ ওর মা ওর সাথে এইরকম কোনো কনভারসেশন করা বা ওর কি অসুবিধে হচ্ছে সেটা কিন্তু ওর মা ওর থেকে শুনতেও চাইতো না। উনি শুধু টাইম মতো মেয়ের খাওয়া-দাওয়ার ব্যবস্থাটা করে রাখতেন এবং মেয়ের যাতে স্কুলটা ঠিকঠাক করে হয়, মেয়ে যাতে পড়াশোনাটা করতে পারে, উনি শুধুমাত্র এটুকু দেখতেন। কিন্তু মেয়ের মনের মধ্যে কি চলছে, সে কি চাইছে, তার কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে, সেটা কিন্তু মেয়েটির মা একেবারেই দেখত না। যাই হোক, এবার ওই যে বললাম যে ওর মা আবার কি করতো, কখনো, কখনো ওর বাবার সাথে কাজে বেরিয়ে যেত। যেহেতু ব্যবসার কোনো কাজে বেরিয়ে যেত। এবার ওই বাড়িতে তখন একজন বয়স্কা ভদ্রমহিলা থাকতেন এবং সেই কিন্তু ওকে খেতে দেওয়া বা স্কুলে থেকে এলে কিছু প্রয়োজন হলে সেগুলো দেওয়া ওই মহিলা করতেন। এটা যে রোজ হতো সেটা নয়, মানে ওই সপ্তাহে ১-২ দিন তো ওর মা বাড়িতে থাকতেন না। এবার এই ব্যবসার কাজে যখন কোনো লোকজন বাড়িতে আসতো ওর খুব ভয় লাগতো। তার কারণ হিসেবে যেটা ও শিল্পীদিকে বলেছে সেটা কিন্তু ভীষণই মারাত্মক। ও বলে যে, "তখন তো আমি অনেকটাই ছোট ছিলাম, আমি অতটা বুঝতাম না। কিন্তু ওই লোকগুলো এসে আমাকে দেখে হাসতো, আমার আ মাথায় হাত বোলাতো, আমার পিঠে হাত বোলাতো, আমার পায়ে হাত বোলাতো।" মানে inappropriate টাচ বলতে যেটা আরকি বোঝায়, যেগুলো বোঝায় সেরকম আরকি হতো। এবং এই জিনিসটায় মেয়েটা প্রচন্ড ভয় পেয়ে যেত। আর ও যদি কখনো ওর মায়ের সামনে একটু কান্নাকাটি করতো বা বলতো, "আমার ভালো লাগছে না, আমি বাবার কাছে যাবো" বা কিছু, ওর মা ১ম এ হয়তো ওকে ১-২ বার বোঝাতো যে, "না, না আমরা এখানে চলে এসেছি। ওনার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। ইনি তোমার বাবা। এটাই তোমার বাড়ি, এটাই তোমার জায়গা। তুমি এখানেই নিজেকে গুছিয়ে নাও।" এগুলো বলতো। কিন্তু ও যদি আরো বেশি কান্নাকাটি করতো বা আরো যদি কিছু বলতে চাইতো, সেটা কিন্তু ওর মা একদম শুনতো না এবং উল্টে তারপরে ওকে বকাঝকা করা শুরু করতো। এইটার জন্য যেটা হলো সেটা হচ্ছে ও ১ম ওর নিজের অসুবিধের কথা বা কোনো কষ্টের কথা ওর মায়ের সাথে শেয়ার করলেও পরবর্তী ক্ষেত্রে ও কিন্তু আর কিছু শেয়ার করতো না। কারণ ও জানতো শেয়ার করে কোনো লাভ নেই। এবার এই জিনিসটা খুব বৃদ্ধি পেতে থাকে। মানে খুব বৃদ্ধি পেতে থাকে মানে হয়তো ২ টো লোক এলো বা ২ টো ছেলে হয়তো এলো। এবার তারাও জানতো যে এই মেয়েটা এই সময় বাড়িতে থাকে। এবার বাড়িতে তো একজন বয়স্কা মহিলা রয়েছে। সেও মানে ওর মা যাকে বিয়ে করেছে, সেই লোকটার কোনো আত্মীয় হবে দুঃসম্পর্ক। কারণ নিজের আবার সেরকম কেউ ছিল না। তো সে হয়তো অন্য ঘরে রয়েছে, ও হয়তো টিভি দেখছে অন্য ঘরে। সে হয়তো ওই ছেলেটা হয়তো ঘরে ঢুকে এবার ও কি করতো মেইনলি, মানে ও যেই দেখতো যে মানে বাইরের কেউ এসছে, ওই বয়স্কা মহিলার কাছে চলে যেত। এবার কখনো যদি ও সেই সুযোগটা না পেত, তখনই কিন্তু বাইরে থেকে যারা আসতো, তারা ওর গায়ে হাত দিত। এবং এই জিনিসটা আস্তে, আস্তে যখন খুব বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় যে মানে এরকম বারংবার হচ্ছে, তো একদিন ও মানে প্রচন্ড রকমভাবে ও মানে ওর খুব একটা ইমোশনাল আউটবার্স্ট হয়। তো বাড়িতে প্রচন্ড চিৎকার চেঁচামেচি করে ওর মাকে কথাটা জানায়। এবার ওর মাকে যখন কথাটা জানিয়েছে, ওর মা তো মানে ভাবছে যে মেয়ে এভাবে বলছে তার মানে নিশ্চয়ই কিছু ঘটেছে। তো ওর মা ওর বাবাকে মানে ওর বাবা বলতে আরকি তার ওনার ভদ্রলোক আরকি ওর মায়ের ২য় স্বামী যে, তাকে কথাটা বলেছে। যে এরকম, এরকম আমার মেয়ের সাথে হচ্ছে, এটা তো ঠিক কথা নয়। তো ওই মহিলা যাকে বিয়ে করেছিল মানে ওই ভদ্রমহিলার ২য় যে স্বামী, তিনি কিন্তু এই বিষয়ে একেবারে মানে কোনো বদারই করতেন না। উনি তখন বললেন যে, "ওসব কোনো ব্যাপার না। এরা আমার সাথে বহুদিন থেকে কাজ করছে। বাচ্চা মেয়ে হয়তো একটু গাল টিপে আদর করেছে, একটু মাথায় হাত দিয়েছে। এতে তোমার মেয়ের এত অসুবিধা হওয়ার কি আছে? এটা তো এমন কিছু ব্যাপার নয়।" আর সবথেকে বড় কথা হচ্ছে যে ওই লোকগুলো কিন্তু ওর বাবা-মা যখন বাড়িতে থাকতো তখনও আসতো। বাট তখন যখন আসতো তখন কিন্তু তারা একদম অন্য রকমের অ্যাক্ট করতো। মানে তারা কিন্তু ওর বাবা-মায়ের সামনে ওর গায়ে কখনো হাত দিত না। কারণ জানতো এটা মানে বাড়ির লোকের সামনে তো করা যাবে না। যখন হয়তো একা থাকতো তখনই কিন্তু সেই সুযোগে ওরা ওকে এরকমভাবে inappropriate টাচ করত। এইবার
ওর মাও ভাবলো যে হ্যাঁ, এটা তো ঠিক কথা। তখন বলল যে, "তোমার মেয়ের এখানে থাকতে মন চায় না। ও হয়তো ওর বাবার কাছে যেতে চাইছে। সেইজন্য ও হয়তো এই মিথ্যা কথাগুলো বাড়িয়ে, বাড়িয়ে বলছে।" এবার ওর মা এমনই একজন মানুষ, মানে আমি তাকে মা বলবো না মা নামের কলঙ্ক বলবো আমি জানি না। ওই মহিলা আবার নিজের মেয়ের কথাটা বিশ্বাস না করে তার ২য় স্বামী তাকে যেভাবে বোঝাতো উনি কিন্তু ঠিক সেটাই বুঝতেন এবং সেটাই বিশ্বাস করতেন। তো তিনিও তখন সেদিক থেকে কথা শুনে এসে নিজের মেয়েকেই বকাঝকা করতেন যে, "কেন তুমি এরকম বলছো? এটা অনেক বড় তোমার থেকে। তোমাকে হয়তো ভালোবেসে একটু আদর করেছে, একটুখানি গালে হাত দিয়েছে কি একটু ঘাড়ে হাত দিয়েছে। তুমি এটাকে কেন খারাপভাবে নিচ্ছ?" এবার এই জিনিসগুলো যখন একটা বাচ্চার সাথে হয় তার কিন্তু একটা মেন্টাল ট্রমা তৈরি হয় এবং এই ট্রমা কিন্তু আস্তে, 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 আস্তে একটা বাচ্চাকে কিন্তু তার মানসিক অসুস্থতার দিকে নিয়ে যায় এবং সে কিন্তু মানে আস্তে, আস্তে খুব ভয় পেতে থাকে। এবার ওর ক্ষেত্রেও সেটাই হলো। ও স্কুলে যেত, স্কুল থেকে ফিরতে চাইতো না বাড়িতে। কারণ ওর মনে হতো যে স্কুল থেকে যদি আজকে ফিরে আর আজকেও যদি ওই লোক আসে তাহলে আবার আমার সাথে এরকম করবে। তো আমি স্কুল থেকে বেরোবো না। এবার স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে ও আসতে চাইতো না। সেটা নিয়ে স্কুল কর্তৃপক্ষ একদিন ওর মাকে জানালো যে, "আপনার মেয়ে যেতে চায় না বাড়িতে।" তো ওর মা জিজ্ঞেস করে যে, "কেন তুমি এরকম করেছো?" এবার ও বলবেটা কি? ওর কাছে তো ওই একটাই কথা, একটাই রিজন। এবার যদি সেই রিজনটা ও বলেও, ওর মা অন্যান্য দিনের মতো ওকেই বকাঝকা করবে। তো ও না সেটাও বলত না। এইবারে যেটা হলো সেটা হচ্ছে যে, আবার একদিন এরকম ঘটনা ঘটে যেদিন ওই একটা লোক এসে আবার ওকে এরকম করে মানে inappropriate টাচ করে, ওকে ডিস্টার্ব করে রীতিমতো এবং ওকে বারবার বলে যে, "চল আমি আমি তোকে ঘুরতে নিয়ে যাচ্ছি।" এবার ও তো কিছুতেই যাবে না। এবার ওনাদের ঘরে যে বয়স্ক মহিলাটি ছিল সে আবার মানে অত কিছু বুঝতো-টুঝতো না। বলছে যে, "ঠিক হ্যায় বেটা চলে যাও" এরকম করে ওকে বলছে। সে মহিলা আবার বাংলা বলতে পারত না ভালো। এবার ও কিছুতেই যাবে না। কারণ ও তো জানে যে ওকে কোথাও না কোথাও উল্টোপাল্টা কোথাও হয়তো নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওর সাথে হয়তো কিছু খারাপ করতে পারে। এবার ও যেতে চায়নি। প্রচন্ড কান্না শুরু করে দিয়েছে। তো সেই কান্না দেখে লোকটা চলে গেছে। কিন্তু এই জিনিসটা ওর বাবা-মা মানে যখন জানতে পারে, বাবা বলতে আমি ওই ওর মায়ের ২য় স্বামীকেই বলছি এখানে। তো তারা বলছে যে, "কেন তোমাকে একটুখানি নিয়ে যেতে চেয়েছিল, ঘোরাতে নিয়ে যেতে চেয়েছিল। তুমি গেলেই পারতে, না যাওয়ার কি ছিল?" এবার ও তখন মানে প্রচন্ড কেঁদে, কেঁদে বলছে যে, এই লোকগুলো একটাও ভালো না, কেউ ভালো না। এখানে সবাই বাজে। তোমরা সবাই খুব খারাপ। তোমরা সবাই আমার ক্ষতি করতে চাও। তুমি ক্ষতি করার জন্যই তোমরা আমাকে এখানে নিয়ে এসেছো। এই লোকগুলো সব বাজে।" এরকম করে বলেছে। এবার এটা শুনে আ ওই ওর মায়ের যে ২য় স্বামী, সে খুব রেগে যায়। সে বলছে, "আমার ব্যবসায়ীরা এতদিন থেকে যুক্ত, তুমি এদের নামে এরকম বলছো?" ওর মাকে বলে যে, "তোমার মেয়েকে কিন্তু বারণ করে দাও এরকম কথা বলতে। তোমার মেয়েকে কি ভূতে-টুতে ধরেছে নাকি? হুম?" এবারে এই যে কথাটা বলে যে, "তোমার মেয়েকে ভূতে ধরেছে কিনা?" ওর মায়ের আবার সেই কথাটা খুব মনে লেগে যায়। উনি ভাবেন যে, "সত্যিই তো আমার মেয়েটা তো এরকম ছিল না। দিন, দিন কিরকম ভীতু, ডিম হয়ে যাচ্ছে। ঘর থেকে বেরোতে চায় না, অন্ধকার ঘরে থাকতে ভালোবাসে।" এবার ওরা ভাবে যে নিশ্চয়ই মেয়েটার কিছু সমস্যা হয়েছে এবং ওর মা যাকে বিয়ে করেছে ওনার ২য় স্বামী সে তখন বলে যে এনাকে কোনো পণ্ডিত দেখাতে হবে নিশ্চয়ই এই মেয়েটার কিছু সমস্যা হয়েছে। না হলে এইরকম মেয়েটা কেন করছে? ও মানে ইভেন ওর তখন একটা এমন সিচুয়েশন হয়ে গেছিল, ও যেটা শিল্পীদিকে বলেছে যে ও যদি মানে কোনো পুরুষ মানুষকে দেখত, সে হয়তো ওর চেনা জানাও নয়, সে কিছুই করেনি, কিছুই না। বাট স্টিল ওর ভয় লাগতো। কারণ ওর মনে হতো যে পুরুষ মানুষ মানেই এসে আমার গায়ে হাত দেবে। এরকম একটা। মানে বাচ্চা তো তার মনে যে ট্রমাটা যেভাবে আরকি গেঁথে গেছে, সেই জায়গা থেকেও কোনোভাবেই না মানে বেরোতে পারছিল না। এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। আর এই জিনিসটা যে ওর মা নিজে বুঝবে সেটা তো নয়। উল্টে যেটা হলো, ওর মা তখন দিল্লিরই কোন একটা কোনো একটা পণ্ডিত এরকম একটা কাউকে নিয়ে আসে। নিয়ে এসে বলে যে, "আমার মেয়েটাকে একটু ঝেড়ে দিন।" হুম? ওদের আরকি যা, যা রিচুয়ালস আছে সেগুলো করতে বলেছে। তো সে যে এসছিল সে তো মানে ওকে একবার এইটা খাওয়াচ্ছে, একবার ওইটা খাওয়াচ্ছে, একবার এইটা ছোঁয়াচ্ছে, একবার ওইটা ছোঁয়াচ্ছে। এরকম করে। করার পরে সেই যে লোকটি যাকে নিয়ে এসেছিল সেও কিন্তু অ্যাকচুয়ালি ভন্ডলোক ছিল। সে কিছু না জেনে না বুঝে বলে যে, "আপনার মেয়েকে কোনো আত্মা ধরেছে।" এই বলে সেই লোকটা ওর উপরে সত্যি, সত্যি একটা আত্মা চালান করে দেয়। সত্যি, সত্যি একটা এন্টিটি
এবং সেটা কিন্তু কোনো ছোটখাটো এন্টিটি না। একটা মানে বেশ ভয়ঙ্কর রকমের একটা মানে এনার্জি, একটা জিন বা আত্মা যাই বলি না কেন, সেটা কিন্তু শরীরের মধ্যে জেনে বুঝে ঢুকিয়ে দেয়। এবং এই যে কাজটা হলো, এই যে কাজটা ওই লোকটা করলো, সেটা কিন্তু ওর মা পুরোটাই মানে মানে পুরোটা দেখলো, কিন্তু উনি কিছু বুঝতে পারল না। উনাকে যেটা বলা হলো, উনি কিন্তু শুধুমাত্র বাইরের লোকের সেই কথাটা, ওটাই বিশ্বাস করলেন। ইন দ্য মিন টাইম যেটা হলো, মানে শিল্পীদিকে ওই মেয়েটি বলে যে, "আমি কিন্তু বুঝতে পারতাম এই যে যত কিছু ঘটছে, সেটার পিছনে ওর মা যাকে বিয়ে করেছেন ২য় বার, ওনার ২য় স্বামী, তিনিই কিন্তু ছিলেন।" এবং অনেক সময় অনেক কথাবার্তা ঘরের মধ্যে হতো, যে সময় হয়তো ওর মা বাড়িতে থাকতো না, বা ওর মায়ের পিছনে অনেক এরকম কথা হতো, যে কথাগুলো শুনে ও বুঝতে পারতো যে এই সবকিছুর পিছনে ওই লোকটাই দায়ী, যাকে ওর মা ২য় বার বিয়ে করেছে। এবং শুধুমাত্র ওকেই যে এই কাজগুলো, মানে এই ধরনের জিনিস যে ওর উপরেই শুধু হচ্ছিল তা কিন্তু নয়। ওর মাকেও কিন্তু রেগুলার বেসিসে কিছু একটা খাবারের সাথে মিশিয়ে ওর মাকে খাওয়ানো হতো। এবং ও এটাও জানায় যে, "আমার মা যাকে বিয়ে করেছে, তাকে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু মা আমাকে খুব ভালোবাসতো। মা আমার সুবিধা-অসুবিধে ১ম সবটাই বুঝতো। কিন্তু যত দিন যেতে থাকে, ওর মা কিন্তু ওর প্রতি খুব উদাসীন হয়ে যায়। এবং ও যদি ওর কোনো সমস্যার কথাও বলতো, তাতে কিন্তু ওর মা খুব বিরক্ত পেত।" এবার ও তো তখন অতটা বড় হয়নি। এবার আস্তে, আস্তে ও বড় হচ্ছে। ও কিন্তু বুঝতে পারত। আর ওর শরীরে যে জিনিসটা চালান করা হয়েছিল, সেই জিনিসটার জন্য প্রচন্ড কষ্ট হতো। এবার ও স্কুলে যেতে পারত না। অনেকদিন করে স্কুল কামাই যেত। এবং ওই লোকটা, মানে ওর মা যাকে বিয়ে করেছিল, সে আরকি ওকে বলত যে, "তোর স্কুলে যাওয়ার দরকার নেই। স্কুলে গিয়ে কি করবি? তোর যখন শরীর ভালো নয়, তুই বাড়িতে থাক, বাড়িতে কাজকর্ম কর।" এবার ও কিন্তু ওর সৎ বাবাকে একদমই পছন্দ করত না। কিন্তু ওই যে ওর মায়ের সামনে কিছু বললে ওর মা প্রতিবাদ করত। এইবারে ও একটা সরকারি স্কুলে পড়তো। তো একদিন কি হয়, ও স্কুলে অসুস্থ হয়ে যায়। মানে ওই যে জিনিসটা ওর মধ্যে চালান করেছিল, সেটা কিন্তু মানে এই যে কিছু যে ওর শরীরে দেয়া হয়েছে, এরকম কোনো আত্মা, সেটা কিন্তু ও ১ম বুঝতে পারে যখন ওদের ওই বাড়িতে যে বয়স্ক মহিলা থাকতো, সেই মহিলা আর ওর সৎ বাবা যখন নিজেদের মধ্যে কথা বলছিল। ততদিনে ও হিন্দি মোটামুটি বুঝতে পারছে টুকটাক। তো তখন এটাও জানতে পারে। এবং ওই যে বললাম, একদিন ও স্কুলে যায়, স্কুলে গিয়ে ও অজ্ঞান হয়ে যায়। তো যথারীতি ওকে চোখে মুখে জল দেয়, ওর বাড়িতে খবর দেয়। তো ওর মা সে সময় বাড়িতে ছিল, ওকে নিয়ে যায়। এবং পরে টিচার যখন ওকে বলে যে, "তোমার কি হয়েছিল? কি অসুবিধে?" তো তখন ও এত কথা বলতে পারে না। তখন ও একটু করে বড় হচ্ছে, ও তো সমস্তটা বুঝতে পারছে, এবং সেই সময় কিন্তু ওর মা প্রেগনেন্ট ছিল। এবার ও তখন বলে, "না, না ম্যাডাম, আমার ঠিকমতো খাওয়া হয়নি। আমি বাড়ি থেকে আগের দিন না খেয়ে এসেছিলাম। সেইজন্য আমার এরকম অজ্ঞান হয়ে গেছিলাম।" তো টিচার কিছু আর বলে না। কিন্তু ও ওর ক্লাসের কিছু বান্ধবীর সাথে এই কথাগুলো শেয়ার করেছিল, অল্প বিস্তর কিছু কথা। তো ওর এক বান্ধবী ছিল, সেই বান্ধবী প্রচন্ড বুদ্ধিমতী একটি মেয়ে ছিল। সে ওকে বলেছিল যে, "তোকে খাবার ছাড়া যদি আর কিছু খেতে দেয়, তুই খাবি না।" এবার ঘটনা হচ্ছে যে, ওর সৎ বাবা বা ওই মহিলা মাঝে মধ্যে ওকে কখনো মিষ্টি খেতে দিত, হ্যাঁ? কখনো ওকে চকলেট খেতে দিত, এবং যাই দিত সেটা কিন্তু খোলা অবস্থায় দিত। মানে একটা চকলেট দিল, চকলেটের র‍্যাপারটা খুলে ওকে দিত, এবং ও বুঝতে পারত যে এই চকলেটটার মধ্যে কিছু একটা লাগানো রয়েছে। মানে ওকে, মানে প্রতিনিয়ত ওকে এই ধরনের জিনিসপত্র খাওয়ানো হতো। এবং শুধু খাওয়ানো হতো তা কিন্তু নয়। ওর যখন একটু ঝিমিয়ে পড়তো, বা যখন ওর শরীরটা খুব মানে একদম খারাপ হয়ে যেত, তখন কিন্তু ওই মহিলা ওকে একটা জায়গায় নিয়ে যেত। সেটা হচ্ছে গাড়ি করে ওকে প্রায় ১ ঘন্টার ডিসট্যান্স এ একটা জায়গায় নিয়ে যেত, এবং সেখানে গিয়ে নাকি ওকে, মানে ও জানে না সেই জায়গাটা কোথায়। বাট ও দেখতো যে সেখানে প্রচুর লোক, প্রচুর মহিলারা এসেছে, এবং সেখানে ওকে একটা চিড়ে মাখা মতো খাওয়ানো হতো। এবং যতটুকু বুঝতে পারে যে ওখানে কিছু একটা কেউ কোনো রিচুয়াল করতে আসতো, এবং সেই রিচুয়ালের পার্ট হিসেবে ওই চিড়ে মাখা বলুন, বা কখনো কিছু একটা মানে পুরি সবজি, এগুলো ওকে খাওয়ানো হতো। এবং ও যখন ওগুলো খেত, তখন খাওয়ার সময় কিছু বুঝতে পারত না। কিন্তু খাওয়ার পর ওর প্রচন্ড কষ্ট হতো, বমি পেত এইরকম। এবং ও বুঝতে পারত যে এই যে ওকে নিয়ে আসতো ওখানে, এবং ওকে ওগুলো খাওয়ানো হতো, তার জন্য কিন্তু ওর ওই সৎ বাবা বা
ওই মহিলাকে কিন্তু ওরা পয়সা দিত। এবং যতদূর ও পরে বুঝতে পেরেছে যে ওইখানে মানুষের মানুষ হয়তো কোনো সমস্যা নিয়ে যেত, তাদের হয়তো কোনো কিছু আটকে গেছে, কোনো কাজ হচ্ছে না, তো সেখানে ক্রিয়াদি হতো। এবং ওর ভিতরে যে জিনটা বা যে আত্মাটা চালান করানো হয়েছে তাকে দিয়ে সেই কার্যটা সিদ্ধি করানো হতো। এবং তার বদলে কিন্তু তাকে ওই জিনিসগুলো খাওয়ানো হতো। মানে অ্যাকচুয়ালি ওকে খাওয়ানো হতো না, ওর ভিতরে যে শক্তিটা ঢোকানো হয়েছিল তাকে খাওয়ানো হতো। এবং তাদের কার্যসিদ্ধি হতো এবং তার বদলে টাকা নিত। যাই হোক, এবার ওর ক্লাসের ওর সেই বান্ধবী যখন ওকে এই কথাটা বলে, ও তখন বুঝতে পারে যে হ্যাঁ, আমাকেও তো এরকম মাঝে মধ্যে খেতে দেয়। বাড়িতেই আর কি এই খাবারগুলো ওকে দিত। কখনো একটা মিষ্টি, ঠিক একটাই মিষ্টি, আবার কখনো একটা চকলেট এরকম। এবার সেই সময় ওর মা প্রেগনেন্ট। যাই হোক, তো কিছুদিন পরে ওর মা একটি পুত্র সন্তানের জন্ম দেয়। এবং সেই সময় কিন্তু ওর মা পুরোপুরি ব্যস্ত হয়ে পড়ে ছোট বাচ্চাটাকে নিয়ে। এবং সেই সময়টা ও যেটা শিল্পীদিকে বলে যে ওই সময়টা ওর সবথেকে খারাপ সময় গেছে। মানে ওকে মাঝে মধ্যেই ওই মহিলাটি মারধর করতো, বয়স্ক মহিলাটি। ও যদি কোনো কিছু কোনো জায়গায় যেতে না চাইতো, কিছু করতে না চাইতো, ও যদি পড়তে বসতে চাইতো, সেই সময় হয়তো কোথাও একটা যাওয়ার কথা বলেছে, তো ও বলেছে না আমি এখন পড়াশুনো করব, আমি যাব না। তো সেটা শুনে ওকে কিন্তু রীতিমতো মারধর করা হতো। এবারে ও কি করে, ও ওই যে চকলেট দেয়া বা ওই যে মিষ্টি দিয়ে যেত ওগুলো খাওয়া বন্ধ করে দেয়। এবার ঘটনা হচ্ছে যে এই ধরনের কাজগুলো যখন কাউকে দিয়ে করানো হয়, তার মধ্যে কিন্তু ওই বিশেষ লক্ষণটা থাকতে হয়। তবেই তাকে যদি ওইখানে নিয়ে যাওয়া হয়, ওই জিনিসগুলো খাওয়ানো হয় বা ওই রিচুয়াল গুলো করানো হয়। ওকে নাকি বিভিন্ন ধরনের গাছের মূল, তারপরে গাছের পাতা এগুলোও খেতে দিত। যেগুলো প্রচন্ড কড়া লাগতো খেতে, বাট ওকে বাধ্য করা হতো খাওয়ার জন্য। এইবারে ঘটনা হলো যে ওর ভাই আস্তে আস্তে বড় হচ্ছে। এদিকে ওর মা খুব অসুস্থ হয়ে পড়ে। ওর ভাই হওয়ার কিছু মাস পর থেকে ওর মা খুব অসুস্থ হয়ে পড়ে। এবং ও ওর মাকে, ওর তো ছোট, ওর তো আর অত ক্ষমতা নেই। কিন্তু ও চেষ্টা করতো ওর মাকে যতটুকু সুস্থ রাখা যায় এবং ওর মাকে বলতো যে, "মা চলো না আমরা এখান থেকে কোথাও চলে যাই।" ওর মা এটা শুনে খুব রাগ করতো। বলতো, "তুই কেন এরকম বলছিস? তোর কি অসুবিধে হচ্ছে? তুই তো পড়াশুনো করছিস। তোর পড়াশোনার সমস্ত খরচাপাতি সবই তো দেয়া হচ্ছে। তোর কেন এরকম মনে হচ্ছে?" এইরকম। আর ওদিকে ও বুঝতে পারতো যে ওর নিজের বাবা, যে ওর জন্মদাতা বাবা, সে কিন্তু মাঝে মধ্যে ওর মাকে ফোন করতো মেয়ের সাথে কথা বলার জন্য। কিন্তু ওর মা ওকে প্রথম ফোন দিলেও পরের দিকে আর ফোন দিত না। এবং ও যখন জিজ্ঞেস করতো ওর বাবার কথা যে বাবা ফোন করেনি বা বাবার সাথে কথা বলবো, ওর মা বলতো যে, "না, আমার কাছে ফোন নাম্বার নেই, তোর বাবা ফোন করেনি।" এবার এটা নিয়েও কিন্তু ওর মনের মধ্যে একটা চাপা দুঃখ, একটা চাপা কষ্ট ছিল যে কেন বাবা ফোন করেনি। এবার যখন ওর মা ওকে, বাচ্চাটা তো ওর মায়ের সাথে বেরিয়ে এসছে, এবার ওর কাছে তো আর কোনো ফোন নেই। আর ও সেভাবে নাম্বারও জানতো না। ফলে প্রথম ওর মা ওকে যা বলেছে ও কিন্তু সেটাই বিশ্বাস করেছে। কারণ ওর কাছে আর এমনিতে কোনো উপায়ও নেই। ও কি করে এটা বুঝবে যে ওর মা সত্যি বলছে না মিথ্যে বলছে? তো ও ভাবতো যে আমার বাবা আমার খোঁজ নেয় না। কিন্তু অনেক পরে ও জানতে পারে, যেটা বুঝতেও পারে, যে ওর বাবা কিন্তু ফোন করতো, ওর মা সেই ফোনটা রিসিভ করতো না, ব্লক করে দিয়েছিল। যাই হোক, এইভাবে আরো কিছু বছর কাটলো এবং খুব কষ্ট হতো ওর। এবার ও মাঝে মধ্যে ওগুলো খেত না। এবার এরা বুঝতে পেরে গেছিল যে ওকে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি দেয়া হচ্ছে সেটা হয়তো মেয়েটা খাচ্ছে না। আর ওর সৎ বাবা যে ছিল সে কিন্তু ওর সাথে কখনোই ভালো মুখে কথা বলতো না। সবসময় রেগে কথা বলতো। এবং কোনো কিছু যদি ওর চাইতে হতো ও কিন্তু কখনোই ওর সৎ বাবার কাছে গিয়ে বলতে পারতো না। ওর মাকে বলতো, ওর মা হয়তো সেটার ব্যবস্থা করতো কোনোভাবে। এবার যখন ওর মা একটু সুস্থ হলো, তারপরে কিন্তু ওর মাকেও কাজে যেতে হতো। কাজে যেতে হতো বলতে আ ওদের, ওর বাবার যে একটা ব্যবসা ছিল, সেই ব্যবসার কিছু প্যাকেজিং এর কাজ হতো। তো সেগুলো কিন্তু ওর মা বসে সারাদিন করত। আর ওর মাকেও না রীতিমতো বশ করে রেখেছিল। যেটা বলা হয় যে বশীকরণ। এটা হয়তো সবার ক্ষেত্রে হয় না। কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে এটা কিন্তু প্রবলভাবে কাজ করে। এবং ও নিজের চোখে দেখেছে, যেটা ও শিল্পীদিকে বলেছে, যে ওর মাকে দিনের পর দিন বিভিন্ন ধরনের মন্ত্রপুত খাবার, জল এগুলো খাওয়ানো হতো। ইভেন ওই মহিলাকে, ওই বাড়িতে যে বয়স্ক মহিলাটি থাকতেন, তাকে ও নিজের চোখে দেখেছে যে ওর মায়ের
কাপড়ের অংশ কেটে নিয়ে যেতে। এবং ও তাকে জিজ্ঞেসও করে যে, "তুমি আমার মায়ের শাড়ি এভাবে কাটলে কেন?" সে তখন কোনো ওকে উত্তর দেয় না, ওকে বরং ধাক্কা মেরে সে চলে যায়। এর মধ্যে ও বহুবার ওর মাকে বোঝানোর চেষ্টা করেছিল যে, "মা, চলো আমরা ফিরে যাই। আমরা বাবার কাছে চলে যাই।" কিন্তু ওর মা যখন খুব অসুস্থ তখনও ওর মা সবসময় না, না বলে গেছে। এবং একদিন যখন ও খুব করে বলে, সেদিন বাড়িতে আর কেউ ছিল না। ওর মা বলে যে, আমার আর ফেরার কোনো পথ নেই। তুই এখানে আছিস, এখানে থেকে পড়াশুনো কর। তারপরে যেভাবেই হোক আমি তোর একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেব।" এবার এবার ও যখন একটু বড় হয়ে গেল, হুম? তো তখন ও বুঝতে পারত যে ওদের ওই বাড়িতে যে লোকগুলো আসতো না, সেই লোকগুলোর একটা খারাপ নজর ওর প্রতি ছিল। এবং ওর যে সৎ বাবা, সে কিন্তু ওকে একদমই পছন্দ করত না। মানে হতে পারে হয়তো ওর মা জোরাজুরি করেছিল বলেই উনি ওকে মেনে নিতে বাধ্য হয়েছিল। তো ওই লোকগুলোর মধ্যে একদিন একটা লোক ওদের বাড়িতে আসে এবং তখন কিন্তু ওর বাবা-মা দুজনেই প্রেজেন্ট ছিল। মানে বাবা বলতে আমি সৎ বাবার কথা বলছি। তো সে হঠাৎ করে বলে যে কিছু একটা আরকি বলেছে, সেটাও পুরোটা শুনতে পাইনি। কিন্তু যেটা জোরে, জোরে বলে যে ওরা নাকি একটা ভালো ছেলে দেখেছে, সেই ছেলের সাথে নাকি ওর বিয়ে দিয়ে দেবে। এবং এটা যখনকার কথা, তখন ওর বয়স হচ্ছে মাত্র ১৬ বছর। এবার এই ১৬, ১৬.৫ বছর বয়সের একটি বাচ্চা মেয়ের বিয়ে, ব্যাপারটা তো একেবারেই সমীচীন নয় এবং সেটা কিন্তু ও জানতো। এবার ও যেটা শিল্পীদিকে বলে যে, "আমি ওই জিনিসটা বহুদিন ধরে খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। ফলে আমাকে ওরা যখন নিয়ে যায় ওখানে, আমাকে দিয়ে কিন্তু ওই কাজটা করাতে পারে না। কারণ ওই কাজটা যে দুজন করে, একটা লোক, একটা মহিলা করত, তারা বলে যে, 'এই মেয়ের দ্বারা হবে না। এই মেয়ের শরীরে সেটা আর নেই।' সেটা ওর সামনে বলত না। খুব লুকোছাপা করে ব্যাপারগুলো বলত। বাট ও বুঝে যেত। তো সেটার জন্য ওর উপরে একটা রাগ যে ওকে দিয়ে আগে কাজগুলো করানো যেত। এখন কোনো একটা কারণবশত করানো যাচ্ছে না। এবার আম ওর বাড়ির লোকেরা, ওর সৎ বাবা বলুন বা ওই বয়স্ক মহিলা, তারা কিন্তু জানতো না যে ও ওই জিনিসটা আদৌ খায়ই না। ও একটা এমন ভাব দেখাতো যে ও খাচ্ছে। তো সেটাও ওর উপর একটা রাগ ছিল। তো ও বুঝতে পারে যে এই বাড়ি থেকে ওকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং এই কথা যখন ও শোনে, ওর মাকে বলে যে, "মা, আমি কিন্তু আর যাই হোক বিয়ে করব না। আমি তোমাকে ছেড়ে যাব না। আর আমি এখন বিয়ে করতে প্রস্তুত। আমার পড়াশোনা করার ইচ্ছে। আমি কলেজে পড়বো, চাকরি করব বা কাজ করব। আমার এটাই ইচ্ছে।" তো ওর মা কিন্তু মানে ওর কথাটা শোনে এবং তখনকার মতো বোঝেও যে, "না, না, আমি তোর বিয়ে এত তাড়াতাড়ি আমি দেব না। আমি নিজে ভালো ছেলে দেখে তোর বিয়ে দেব।" কিন্তু ওই যে বলে বশীকরণ, এবং যাকে এই ধরনের মন্তব্যত জিনিস খাওয়ানো হয়, তারা না পুরো পুতুলের মতো হয়ে যায়। এবং ও যেটা শিল্পীদিকে বলেছে যে, "আমার মা পুরো ওই লোকটার হাতের পুতুল হয়ে গেছিল।" আমি মাকে বললাম, মা বুঝলো, মা একটু রেগেও গেল। কিন্তু যেই লোকটা এলো বাড়িতে, সে দরজা বন্ধ করে দিল। মায়ের সাথে কিছুক্ষণ কথা বলল, আমি বাইরে থেকে শুনতে পেলাম। তারপরে সব অন্যরকম হয়ে গেল। মা উল্টে আমাকে ডেকে বলছে যে, "খুব ভালো ছেলে, আর যে লোকগুলোকে তুই খারাপ বলছিস এরা তোকে ছোটবেলা থেকে দেখছে। এরা যখন একটা ভালো ছেলে দেখেছে, তুই বিয়ে করে নে, কোনো অসুবিধে নেই।" তখন তো ওর প্রচন্ড রাগ হয়ে গেল। এবার ব্যাপার হচ্ছে যে মেয়েটা যাবে কোথায়? ও ততদিনে না ওর এইটুকু ম্যাচুরিটি চলে এসেছিল। ও বুঝে গেছিল যে এই জায়গাটা থেকে আমাকে বেরোতে হবে। কোনো না কোনোভাবে আমাকে এখান থেকে বেরোতে হবে। নাহলে আমি বাঁচব না। তো কি করবে? তো আর ওই লোকগুলো যখন ও একটু বড় হয়, একদিন ওদের মধ্যে একটি লোক ওকে আবার ওইভাবে অ্যাসল্ট করার চেষ্টা করে। তো তখনও প্রচুর চিৎকার চেঁচামেচি করে। তো তারপর থেকে না ওর সাথে আর ওই ব্যবহারটা করত না। ওর গায়ে হাত দেয়া বা ওকে টিজ করা, এগুলো করা বন্ধ হয়ে গেছিল। যেহেতু ও একদিন প্রচন্ড বাজেভাবে রিঅ্যাক্ট করে। তো তারপর থেকে ওদেরও একটা রাগ হয়ে যায় এবং ওই যে বললাম, ওর সৎ বাবা সবকিছুই পুরোটাই জানতো বা বুঝতে পারতো এবং সেও ভাবতো যে এই মেয়েটা যত তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোয় তত ভালো। কারণ ওকে দিয়ে তো আর কাজ হচ্ছে না। যাই হোক, এইবারে যখন এই বিয়ের বিষয়ে আরো কথাবার্তা বাড়িতে এগোতে থাকে, তো ও তখন ওর মায়ের সামনেই গায়ে কেরোসিন ঢেলে দেয় মেয়েটা। কেরোসিন ঢেলে বলে যে, "একটা কথাও যদি এবার বিয়ে নিয়ে হয় তাহলে কিন্তু আমি এই
মানে রান্নাঘরে ঢোকে, বলে একটা দেশলাই কাঠি দেখিয়ে বলে আমি নিজেকে জ্বালিয়ে দেবো। এবার যাকে যত বড়ই মানে কি বলবো, যত পাওয়ারফুল বশীকরণই করা হোক না কেন, একজন মায়ের মন তো মাই হয়, তার মন তো একটা জায়গাতে গিয়ে তো বাধা পড়বেই, তাই না? তো সে তখন বলছে যে না, তুমি এরকম কিছু করো না, আমি তাহলে তোমার বিয়েটা দেব না। তো এইরকম করে ও কিন্তু আলটিমেটলি নিজের বিয়েটা তখনকার মতো আটকে দেয়। এবং ওর মা তখন তার হাজবেন্ডকে, দ্বিতীয় হাজবেন্ডকে বলে যে দেখো ও একদমই চাইছে না, তাহলে আমরা আপাতত বিয়ের বিষয়টা মানে ইয়ে রাখি, পোস্টপোন রাখি। তারপরে আমি ওকে আস্তে আস্তে বোঝাবো, তারপরে আরো ওর বয়সটাও তো কম, মোটামুটি 18 হলে আমরা বিয়েটা দিয়ে দিই, কারণ ও যেরকম করছে তাতে যদি এখন আমরা বিয়ে দিই, পরে যদি ও পুলিশের কাছে গিয়ে বলে দেয় যে নাবালিকার বিয়ে হয়েছে, সেটা নিয়ে আমরাও একটা সমস্যায় পড়তে পারি। তো এই ট্রিকটা কোনোভাবে কাজ করে যায়, ভাগ্য ভালো ছিল কাজ করে যায়। এবার ও তখন কি করে, ও আম, তখনকার মতো পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকে, এবং তার সাথে সাথে ও স্কুলেরই একজনকে বলে একটা জায়গায় ওর মায়ের থেকে কিছু সামান্য টাকা নিয়ে একটা জায়গায় মেকআপ করার আর কি একটু কোর্স করে। একটা সস্তায় একটা কোর্সও করে। এবং ও কি করতো, স্কুলের পরে মানে একটা ওখানকার যে পার্লার গুলো রয়েছে তার মধ্যে একটা পার্লারে ও 4 ঘন্টা 3 ঘন্টা করে কাজ করত। এবং তার বদলে ওকে সামান্য কিছু টাকা দিত, মানে ওটা শেখার পরে ওকে সামান্য কিছু টাকা দিত, এবং ও 3 ঘন্টা 4 ঘন্টা করে কাজ করত। এবং ও প্রতি মুহূর্তে বুঝতে পারতো যে ওর মাকে, মানে ওর মাকেও কিন্তু ওই লোকটা ব্যবহার করছে, তার বিভিন্ন কাজের জন্য ব্যবহার করতো। ইভেন ওর মা মানে ও যেটা বলেছিল শিল্পীদিকে যে আমার মাকে দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু আমি আমার নিজের চোখের সামনে আমার মায়ের রূপ বলো বা মায়ের সেই যে একটা জৌলুস ছিল, একটা ব্যাপার ছিল, সেটাকে আমি পুরোপুরি নষ্ট হয়ে যেতে দেখলাম। আমার মা একসময় কত অ্যাক্টিভ ছিল, কিন্তু মানে আস্তে আস্তে এই লোকটাকে যখনই বিয়ে করলো, এখানে এলো, আস্তে আস্তে মায়ের শরীরও ভাঙতে লাগলো। এবং এই ছেলেটা হওয়ার পরে কিন্তু উনি মানে যাকে বলে মাসের মধ্যে 8-10 দিন তো অসুস্থ থাকতেনই প্রত্যেক মাসে। ওর মাকে অনেক বোঝাতো, কিন্তু বুঝতে পারতো যে ওর মাকে বুঝিয়ে আর কোনো লাভ নেই। এবার ইন দ্য মিন টাইম যখন ওর 18 বছর হয়ে গেল, তখন আবার ওই যে লোকগুলো ছিল তাদের মধ্যে একটি লোক একদিন আসে ওদের বাড়িতে, ওর বাবার সাথে ব্যবসার সাথে যুক্ত ছিল। সেই লোকটা ওর সাথে আবার অভব্য আচরণ করার চেষ্টা করে। এবার ততদিনে তো আরেকটু বড় হয়ে গেছে, তো ও তখন তীব্র প্রতিবাদ করে, এবং সেটা নিয়ে ওর বাড়িতে খুব ঝামেলা হয়। এবং সেই দিন অশান্তিটা এতটাই বড় আকার ধারণ করে, এতটাই বড় আকার ধারণ করে যে ওর সৎ বাবা কিন্তু রীতিমতো ওকে মারধর করে, ওকে লাঠি দিয়ে মারে। এবং ওকে যখন লাঠি দিয়ে মারে, ওর মা কিন্তু মানে শুধু ওর মায়ের চোখ দিয়ে জল পড়ছিল, ওর মা কিছু প্রতিবাদও করতে পারেনি, কিচ্ছু না। তো সেই দিন ওরও ধৈর্যের বাঁধ ভেঙে যায়, এবং ও বুঝতে পারে যে এই বাড়িতে যদি ও আর একটা দিনও থাকে তাহলে কিন্তু ওর সাথে খুব খারাপ কিছু হয়তো হবে, নয় ওকে মার খেয়েই মরতে হবে, আর না হলে ওই লোকগুলো যাকে বলবে তাকে বিয়ে করতেই হবে। কারণ এবারে আর ওর মা ওকে মানে ওই ব্যাপারটাকে আর আটকাতে পারবে না, কারণ ওর 18 বছর হয়ে গেল। তো তখন ও ওর মাকে বলে যে তোমাকে আমি শেষবারের মতো বলছি, তুমি কি এখান থেকে যাবে? কারণ আমি জানি তোমার উপরেও অত্যাচার হয়, তুমি হয়তো আমাকে বলো না, কিন্তু আমি সবটাই বুঝতে পারি। তো ওর মা মানে বলে যে না, আমি এখান ছেড়ে যেতে পারবো না। তো সেই সময় ওর মা ওকে মানে বলে না যে ভগবানের একটা আশীর্বাদ তো থাকে, তোর মা ওকে কিছু টাকা দেয়, টাকা দিয়ে ওকে বলে যে তুই কোথাও তোর এমন একটা জায়গায় চলে যা যেখানে তুই নিজের মতো করে থাকতে পারবি, তোর এখন 18 বছর হয়ে গেছে, তুই নিজের মতো করে থাকতে পারবি। এবং ওর মা এই কাজটা সত্যিই খুব ভালো করেছিলেন, যে ওকেই সেই টাকা কটা দিয়ে ওকে সাহায্য করে, এবং ওর জিনিসপত্র সবকিছু ওর মা গুছিয়ে দেয়, এবং ওকে বলে যে কালকে দুপুরবেলা কেউ বাড়িতে থাকবে না, তুই সেই ফাঁকে বাড়ি ছেড়ে চলে যা, এবং আমি বাড়িতে বলে দেবো যে তুই কোথাও চলে গেছিস, পালিয়ে গেছিস, কিছু একটা আমি বলে দেবো। তো ও সেটাই করে, এবং ও বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। এবার
বাড়ি ছেড়ে তো বেরিয়ে আসবেই, তো যাবে কোথায়? তো ওই যে ও পার্লারে যে কাজ করতো, সেই পার্লারটা যার ছিল, তো সেই মহিলাই মানে সেখানেই ও যায় এবং সেই মহিলা তখন বলে যে, "ঠিক আছে, আমি তোকে একটা জায়গায় থাকার ব্যবস্থা করে দিচ্ছি।" ছোট্ট ঘর, ওখানে মানে অনেকগুলো মেয়ে একসাথে থাকে। একটা পেইং গেস্ট টাইপেরই। আ ওকে বলে যে, "কিন্তু তোর কাছে যা টাকা আছে, তাতে কিন্তু তোর ২ মাস মতোই চলবে। তার বেশি কিন্তু তুই চালাতে পারবি না। তোকে এর মধ্যে" আর ওই যে বললাম পার্লারে ওই যে ২-৩ ঘন্টা ও কাজ করত, তাতে কিন্তু খুব বেশি টাকা হতো না। তখন কিন্তু ও কলেজেও ভর্তি হয়নি। ওর কিন্তু মানে কলেজে ওকে বাড়ি থেকে ভর্তিও করেনি, কিছুই না। তো সেই সময় কিন্তু ও কাজ খুঁজতে থাকে। ওই ২ মাস মানে ওর কাছে যা টাকা ছিল, তাতে ওই ঘরের টাকা দিয়ে ওর খাওয়া-পড়া যদি খুব সামান্য করে করে, তাতে হয়তো ও ২ মাস চালাতে পারবে। তো তারপরেই ও কাজ খুঁজতে থাকে এবং সেই কাজ খুঁজতে, খুঁজতে যেহেতু ও এখানে মানে ওর বাড়িতে ও মাঝে মধ্যেই রান্নাবাড়ি করত। তো এই ফ্ল্যাটটা শিল্পীদিদের যে ফ্ল্যাটের যে কমপ্লেক্সটা, সেখানে ওই বাড়িটায় ও একটা রান্নার কাজ পায়। সেটাও একজনের মারফত পায় এবং সেখানেও কাজ পাওয়াটা কিন্তু খুব সহজ ছিল না। ওকে নাকি একদিন ওকে ডাকে বলে যে, "তুমি রান্না করে খাওয়াও। যদি আমাদের পছন্দ হয় তাহলেই তোমাকে কাজে রাখবো।" তো রান্না করে খাওয়ায়, সেই রান্না ওদের ভালো লাগে, তারপরে ও কাজটা পায়। এবং এটা করে এবং তার সাথে, সাথে ও পার্লারেও কাজ করে। আ এই করে ও ওইভাবে তখন অবধি কাটাচ্ছে। তো শিল্পীদি বলল যে, "তুমি যে আমাকে বলেছিলে যে তোমার বাড়ি আছে, বাড়িতে মা, বাবা, ভাই সবার সাথে তুমি থাকো।" তখন বলল যে, "আমি আসলে এইটা সবাইকে এই কারণেই বলি, কারণ আমি যদি কাউকে বলি যে আমি একটা মেয়ে, আমি একা থাকি, আমারকে দেখার কেউ নেই, অনেকেই হয়তো সুযোগ নিতে চাইবে, অনেকেই হয়তো আমার দিকে খারাপভাবে দৃষ্টি দেবে। তো সেইজন্য আমি বাইরের জগতের জন্য সবাইকে আমি এটা বলি, কিন্তু অ্যাকচুয়ালি আমি একাই থাকি।" তো তখন ওকে শিল্পীদি বলে যে, "তুমি কখনো তোমার বাবার সাথে যোগাযোগ করোনি?" বলছে, "হ্যাঁ, আমি আমার বাবার সাথে যোগাযোগ করেছি। আমি একবার দেখাও করতে গেছিলাম। কিন্তু আমার বাবাও এই মুহূর্তে খুব অসুস্থ। আমি যাই বাবার সাথে মাঝে মধ্যে দেখা করতে। বাবা তো আর এতদূর আসতে পারে না।" তো ও যখন আলাদা হয়ে যায়, তখন ও যখন ওর বাবার সাথে ১ম যোগাযোগ করেছিল, ওর বাবা কিন্তু এসছিল। ওর কাছে এসছিল, ওকে কিছু টাকা পয়সাও দিয়ে যায়। তারপরেই ওর বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। তো ও মাঝে মধ্যে যায়, গিয়ে দেখা করে আসে। এবং এই জিনিসটা যখন শিল্পীদি শোনে, ওনারও খুব অবাক লাগে এবং খুব খারাপও লাগে। তো বলে যে, "তুমি তোমার মাকে ওখান থেকে বের করে আনো।" তো তখন ও বলল যে, আমি একবার লুকিয়ে ওই বাড়ি গেছিলাম মার সাথে দেখা করতে। তো মা বলল যে, "আমি তো চলে আসতেই পারি। কিন্তু আমি যদি এখন এখান থেকে বেরিয়ে আসি, ছেলেটাকে মানুষ করবে কে? ছেলেটাকে তো ওইভাবে আমি তো একা মানুষ করতে পারব না। আর ওকে মানুষ করতে টাকা পয়সার দরকার।" তো পুরো বিষয়টাকে মানিয়ে নিয়েই ওর মা আছে। কিন্তু মানে এখন ওর মাও অনেকটা বুঝতে পেরেছে, তো উনিও প্রতিবাদ করে। তো আগের থেকে সিচুয়েশন একটু হলেও ওর মারও বেটার আছে। এবং ও যখন ওই বাড়ি ছেড়ে চলে আসে, তখন কিন্তু বিষয়টা এতটা সহজ ছিল না। ওকে খোঁজার প্রচুর চেষ্টা করে। আ তারপরে আ ও যে পার্লারে কাজ করত, সেই মহিলাকে অনেক কথা বলে যায় যে, ও কোথায় আছে সেটা জানলে যেন বলে, না হলে খুব খারাপ হয়ে যাবে। তো ওকেও কিন্তু অনেক রকমের দিন দেখতে হয়েছে এবং সেই সময় ও অনেকের কাছ থেকে সাহায্য চায়, কিন্তু সেভাবে সাহায্য পায় না। কারণ যে জিনিসগুলো ঘটেছে সেগুলোর কোনো প্রমাণ নেই। এবং প্রমাণ ছাড়া তো অ্যালিগেশন আনা যায় না। আর ও সে সমস্ত ঝামেলার মধ্যে আর জড়াতেও চায়নি ফার্দার। তো এখনো এভাবেই আছে এবং ওর মা আগের থেকে একটু বেটার আছে সেটা জেনে ও ওইজন্য আর ও কোনো স্টেপ নেয়নি। বাট এভাবেই ওর জীবন চলছে। এবং শিল্পীদি যখন এই ঘটনাটা পুরো শোনেন, ওনার খুবই খারাপ লাগে এবং উনি নিজে থেকেই বলে যে, "আমি তো তোমার জন্য কিছু করতে পারবো না। তবে আমি একটা রিকোয়েস্ট করব, তুমি সেটা রাখবে?" তখন বলছে, "হ্যাঁ।" তখন শিল্পীদি বলে যে, "তোমার যতদিন ইচ্ছে তুমি আমার এখানে কাজ করবে এবং আজকে থেকে আমি তোমাকে ৳১,০০০, আমি তো বেশি পারব না, আমার ক্ষমতা খুব সীমিত। তো আজকে থেকে আমি ৳১,০০০ করে তোমাকে বেশি দেব। তোমাকে কিন্তু সেটা নিতে হবে।" কিন্তু মেয়েটি না খুব সৎ ছিল। মেয়েটি বলে যে, "আমি বেশি কাজ করব না, আমি ৳১,০০০ নেব?" তো তখন বলছে, "না, আমি তোমাকে খুশি হয়েই দিচ্ছি। আমি তোমার উপরে দয়া করে দিচ্ছি না।"
কিন্তু ওই মেয়েটা তারপর থেকে নাকি উনি যেটা লিখেছেন যে ঘরের একটু ঝাড়পোছ করে দেওয়া, এক্সট্রা কাজও কিন্তু মেয়েটা করতো এবং সেটা কিন্তু শিল্পীদি কখনোই ওনাকে মানে মেয়েটাকে বলেনি যে তোমাকে আমি ১,০০০ টাকা বেশি দিচ্ছি বলে তোমাকে কিছু কাজ এক্সট্রা করতে হবে। তো উনি লিখেছেন যে ওর সাথে ও আমার বাড়িতে তারপরে ৩ বছর কাজ করে এবং ৩ বছর এই কাজ করার সুবাদে মানে মানে ভগবানের কতটা আশীর্বাদ দেখুন, মাঝখানে ওর যে জন্মদাতা বাবা তিনি অসুস্থ ছিলেন। তো তিনি মারা যান। ও যায় এবং ওর যাতায়াতের সমস্ত টাকা পয়সা কিন্তু শিল্পীদি নিজেই দিয়েছিলেন। তো এরপরে মেয়েটির জীবনে একটি ছেলে আসে এবং শিল্পীদিকে যখন জানতে পারে, উনি কিন্তু সত্যিই বড় দিদির মতোই কাজ করেছেন। তো ওই ছেলেটির সাথে উনি এবং ওনার হাসব্যান্ড দেখা করতে যায় এবং ছেলেটির বাড়ি ঘর সবকিছু খোঁজ খবর নেয় এবং ওনারা বুঝতে পারে যে ছেলেটি সত্যি একটা ভালো ছেলে। তো তারপরে ওদের বিয়ে দিয়ে দেয় এবং বিয়েটা ওরকম কোনো অনুষ্ঠান করে সেভাবে হয়নি। রেজিস্ট্রি ম্যারেজই হয় এবং সেই বিয়ে উপলক্ষে খাওয়ানো-দাওয়ানো পুরো দায়িত্বটাই কিন্তু শিল্পীদি নিজে নিয়েছিলেন। তো তারপরে ওই মেয়েটি বললাম যে আরবান ক্ল্যাপের ওখানে যে পার্লারের যে কাজগুলো হয় তো সেখানে ট্রেনিং নেয় এবং ও কিন্তু বর্তমানে ওই এরিয়াতেই আরবান ক্ল্যাপে ও কাজ করে। এবং যেটা শিল্পীদি লিখেছেন যে একটা খুব মজার বিষয় হলো, আমি ওকে কখনোই বলিনি। কিন্তু ও প্রত্যেক মাসে আমাকে একদম ফ্রিতে আমি ওকে যতই টাকা দিতে চাই ও নেয় না। ও ফ্রিতে এসে আমাকে ফেসিয়াল করে দেয়, আমাকে ওয়াক্সিং করে দেয় এবং ও ওটা নেয় না বলে আমি ওর জন্য জিনিস কিনে রেখে দিই। ও যখনই আসে ও ওটা করে এবং আমি তার বদলে ও টাকা দিলে তো নেয় না, আমি তার বদলে ওকে জিনিস দিয়ে দিই। তো একটা মেয়ের জীবনে কত কি যে ঘটতে পারে ভাবুন তো। এবং এই যদি ওর বাবা-মা মানে নিজেদের ভিতরে যে সমস্যাগুলো ছিল সেগুলো যদি মিটিয়ে ফেলে সংসারটা করতো, তাহলে হয়তো আজকে ওকে এতটা খারাপ দিন দেখতে হতো না। এবং এখানে আরেকটা খুব ইম্পোর্টেন্ট বিষয় আছে। সেটা হচ্ছে যে ওর মায়ের এই ২য় স্বামী যে এতটা খারাপ করেছে, ভগবান কিন্তু তাকে ছাড় দেয়নি। সে হঠাৎ করেই আ মানে ওর মানে মা, ওর ভাই তাদের প্রতি তো খুব একটা দায়িত্বশীল ছিল না। কিন্তু সে বিভিন্ন এদিক ওদিক জায়গায় যেত এবং সে কোথায় যাচ্ছে, কতদিনের জন্য যাচ্ছে সে কিন্তু অতটা বলত না। তো এরকমই একটা জায়গায় যাচ্ছিল এবং সেখানে কিন্তু ওনার একটা অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্ট হয়ে ওনার কিন্তু ২ টো পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মানে এমনই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেটা মানে ডাক্তারও আর পুরোপুরি ফিক্স করতে পারে না। উনি ঠিকমতো হাঁটতে পারেন না এবং এখন কিন্তু মানে ওর সেই ২য় মানে ওর মায়ের ২য় স্বামীর সমস্ত কাজকর্ম কিন্তু ওর মাকেই করতে হয়। কিন্তু তবুও ওর মায়ের উপর আগে যে অত্যাচার হতো বা মাঝে মধ্যে যে ওর মায়ের গায়ে হাত তুলতো, মারধর করতো, সেগুলো এখন আর হয় না। কিন্তু ওর মাকে প্রচুর কাজ করতে হয় এখন তার সেই হাসব্যান্ডের জন্য। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন। আর এরপরে একটা ছোট্ট ইমেইল আমি আপনাদের সামনে এখন পড়ব। আপনারা অনেকেই বলেছিলেন যে এই ধরনের ইমেইল পড়লে সেটা ঘটনার পরে বলতে। তো আজকের ইমেইলটা তো যেহেতু খুব ছোট তাই আমি ভাবছি পরেই আমি ডিসাইড করেছি যে পরেই আপনাদেরকে ঘটনাটা বলার পরে আপনাদেরকে শোনাবো। তো এই ইমেইলটা শুনুন, আশা করছি আপনাদের ইমেইলটাও খুব ইন্টারেস্টিং লাগবে। আপনারা তো জানেনই যে এই ইমেইল সেগমেন্টে যেহেতু মানুষ তাদের আ বর্তমান কোনো সমস্যার কথা নিয়ে লিখে থাকেন, তো সেইজন্য আমি এই সেগমেন্টটায় কারোর নামটা রিভিল করি না। তো আজকে যে ইমেইলটা এখন আমি আপনাদেরকে বলব, সেই ইমেইলটা যে দিদিভাই করেছেন, আ তিনি জানিয়েছেন যে তার মাত্র ৪ মাস হয়েছে বিয়ে হয়েছে। অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু মানে অ্যারেঞ্জ ম্যারেজ হলেও ৮-৯ মাস ধরে মানে দিদিভাই তার হাসব্যান্ডের সাথে কথাবার্তা বলেছে, এদিক ওদিক টুকটাক খেতে গেছে। মানে একটা জানা চেনা বিয়ের আগে ভালো মতোই হওয়ার সুযোগ হয়েছে। তো উনি জানিয়েছেন যে "ম্যাডাম আমার বিয়ে হয়েছে ৩৪ বছর বয়সে। তো আমি মানে খুব চাইছিলাম যে আমার বিয়েটা হোক। কারণ কিছু কারণবশত আমি মানে যে টাইমে অ্যাকচুয়ালি মেয়েদের সাধারণত বিয়ে হয়ে থাকে আমার তার থেকে অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমি খুব খুশি ছিলাম যে আমার বিয়ে হচ্ছে। তো বিয়েটাও খুব ভালোভাবে হয় যে লাইফ পার্টনার যাকে আমি পেয়েছি সেও খুব ভালো। তারও ৩৬ বছর বয়স। সেও আমার মতোই সেম ভাবনা চিন্তা রাখে। সবই ঠিক আছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমার শ্বশুরবাড়িতে আমাকে যে ঘরটা দেয়া হয়েছে, সেই ঘরটার যে আলমারিটা রয়েছে
তো বলছে যে সেই ঘরটাও পুরনো এবং আলমারিটা আরো পুরনো। তো এই দিদিভাইয়ের যে সমস্যাটা হচ্ছে, উনি লিখেছেন যে আমার না ওই আলমারিটা খুললেই জানি না কেন যতবারই আমি আলমারিটা খুলি আমার সারা গায়ে কাঁটা দেয়। সেটা দিনের বেলা হোক, রাতের বেলা হোক, বিকেল বেলা হোক, ঘরে কেউ থাকুক, ঘরে কেউ না থাকুক, irrespective of this আমার গায়ে কাঁটা দেয়। তো উনি বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে বা প্রবলেমটা কি হচ্ছে। তো উনি ওনার হাসব্যান্ডকে বলেছে। তো ওনার হাসব্যান্ড বলেছে যে এটা তোমার মনের ভুল, যেহেতু ঘরটা পুরনো, বাড়িটা পুরনো, জিনিসটাও পুরনো, তাই হয়তো তোমার একটা ফিল হচ্ছে। মানে উনি এটা ওনার হাসব্যান্ডকে বলে বোঝাতে পারছে না। আর আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে যে আলমারিটা খুব বড়, পুরোনো দিনের কাঠের একটা বিশাল আলমারি। তো আলমারিটা বলছে যে আলমারিটা ফেলে দেওয়ার অ্যাকচুয়ালি কোনো সত্যিই মানে হয় না। কারণ আলমারিটার খুব ভালো কোয়ালিটির। আর ওই ঘরে যে উনি আরেকটা কোনো আলমারি রাখবেন সেটাও রাখার মতো জায়গা নেই। তো উনি বলছে যে, "দিদি আপনি কি কিছু বলে আমাকে হেল্প করতে পারেন যাতে আমি এই সমস্যা থেকে বেরোতে পারি?" তো ১ম কথা আমি বলব যে, আপনি আপনার যদি মনে হয়, দেখুন আমি তো এগুলোর এক্সপার্ট নই, তবুও আমি আমার আ জায়গা থেকে বলব যে, আমি যদি আপনার জায়গায় থাকতাম, ১ম কাজ হচ্ছে যে আমি আলমারিটা ভালো করে পরিষ্কার করে, যা আছে অনেক সময় আলমারিতে অনেক বেকার জিনিসপত্র থেকে যায়। তো আলমারিটাকে পুরো পরিষ্কার করুন একদিন। করে আপনি গঙ্গা জল ছিটিয়ে, ঠাকুরের ফুল-টুল ছুঁইয়ে আপনি আলমারিতে আবার নতুন করে জিনিসপত্রগুলো ভালো করে গুছিয়ে রাখুন। আর দ্বিতীয় হচ্ছে এখন কিন্তু অনেক ধরনের প্যানেল লাইট বেরিয়ে গেছে। ইন্ডিয়াতেও পাওয়া যায়। সেগুলো কিন্তু আপনি যেকোনো জায়গায় লাগাতে পারেন। তার জন্য কিন্তু আলাদা করে পাওয়ার কানেকশনও করতে হয় না, ব্যাটারি অপারেটেড হয়। তো ওরকম লাইট কিন্তু আপনি আলমারির মধ্যে লাগিয়ে রাখতে পারেন। আমার মনে হয় এই দুটো জিনিস যদি আপনি করতে পারেন, আপনার মনে হয় সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে বা পুরোটাই হয়তো সমাধান হয়ে যাবে। দেখুন, আমি বলব না যে সমস্যা আছে কি নেই সেটা তো আমি এতদূর থেকে বলতে পারব না। হয়তো আছে, হয়তো নেই। কিন্তু আপনি ভালো করে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে ওটাকে যদি একটু শুদ্ধিকরণ করে নেন, আমার মনে হয় আর লাইট লাগালে আমার মনে হয় আপনার এই সমস্যাটা আর হবে না। তো এটাই ছিল আজকের এপিসোড। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করে দিন। ভালো থাকবেন। দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।